আসসালামু আলাইকুম। প্রিয় সকলেই ভালো আছেন। হয়তোবা আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত সুন্দর এবং সবার জন্য অত্যন্ত সুন্দর, যারা বিশেষ করে এটা অনুভব করতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ভালো আছেন। তো আজকে কিছু নীতিগত শিক্ষার কিছু আলোচনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এক ক্লাসে এক টিচার ঢুকেই ছাত্রদেরকে প্রশ্ন করলেন, আজকে তোমাদের একটি পরীক্ষামূলক কিছু প্রশিক্ষণ আমরা নিব। তো এই জন্য হাতে থেকে কিছু প্রজাপতির মুক্রিট উনি টেবিলের উপরে রেখেছিলেন এবং এগুলা কিন্তু ওই এমন সময় হয়ে গেছে যা বের হওয়ার মতো একটা উপক্রম, এই পৃথিবীতে আসার মতো একটা উপক্রম, সে মুক্রিট থেকে বেরোবে। এই সময় একটু এক্সকিউজ দেখিয়ে টিচার চলে গেলেন যে আমি ওয়াশরুমের জন্য যাচ্ছি, তাহলে তোমরা এই ব্যাপারটা একটু দেখো। তো এর ভিতরে 6টি মুক্রিট যখন ছিল, তার ভিতরে 5টি মুক্রিট সে নিজেই প্রজাপতি সেই মুক্রিট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং বেরিয়ে যাচ্ছে এবং বেরিয়ে গিয়ে কিন্তু পাখা মেলছে, উড়াল দিচ্ছে। তার জীবনটাকে সে বেছে নিয়েছে প্রজাপতি। কিন্তু একটা বেরোবার খুবই চেষ্টা করছিল, কিন্তু পারছে না। তো চেষ্টা করছে কিন্তু পারছে না। ক্লাসে খুব দয়াবান এক স্টুডেন্ট ভাবলো যে এত কষ্ট হচ্ছে যেহেতু অলরেডি এটাকে বের করার জন্য, বের হতে পারছে না, তখন সে নিজের হাত দিয়ে একটু ওই মুক্রিট থেকে টেনে বের করার চেষ্টা করলো এবং চেষ্টা করার পর কিছুক্ষণ সময় যাওয়ার পর এই মুক্রিট থেকে প্রজাপতির যে বাচ্চাটি বের হলো, এটা কিছুক্ষণ পরেই কিন্তু মারা যায়। তো টিচার ক্লাসে সেই সময়টুকু অপেক্ষা করছিলেন। সে আসার পর জিজ্ঞাসা করলো যে আমি 6টি মুক্রিট এখানে রেখেছিলাম, যে প্রজাপতি 5টা চলে গেল, বুঝলাম 5টা মুক্রিট খালি, আর একটা কেন এখনো পর্যন্ত মানে বেরিয়ে যাওয়ার সাথে সাথে কেন প্রজাপতি এটা মারা গেল, কারণটা কি? তো ক্লাসের ভিতরে কে আছো, এটাকে হেল্প করছে একটু বলো। তখন এর ভিতরে ক্লাসের ভিতরে একটা স্টুডেন্ট বলে ফেললো যে স্যার, খুবই কষ্ট হচ্ছিল এই প্রজাপতির এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, যার কারণে আমি একটু তাকে সহযোগিতা করছি যে দ্রুত যেন প্রজাপতিটি বেরিয়ে আসতে পারে। তা আসলে কি তাই? ঘটনাটা কিন্তু তা না। প্রজাপতি যখন বাকি 5টা বেরিয়ে গেল, তখন সেই পৃথিবীতে আসার জন্য যে মধ্যাকর্ষণ শক্তির যে আপনার গতিশীলতা থাকে, মধ্যাকর্ষণ শক্তির যে আকর্ষণটা থাকে, পৃথিবীর বায়ুমণ্ডলে যে ওজন থাকে, এই ওজনটুকু কিন্তু বাকি 5টা কিন্তু নিজে বের করার সময় সেই শক্তিটুকুকে কিন্তু সে তারা সঞ্চয় করে কিন্তু পৃথিবীতে টিকেছিল। আর যেটা বের হতে পারছিল না, সে ট্রাই করছিল, ধীরে ধীরে বেরোবার চেষ্টা করছিল, একটু পরেই বেরিয়ে যেত। যেটাকে হেল্প করা হলো, যে প্রজাপতিকে হেল্প করেছে, কিন্তু উনি ওই যে বেরোনোর সময় খাঁচে নিজেকে শক্তি সঞ্চয় করতে হবে, পৃথিবীর বায়ুমণ্ডলের ওজন সহ্য করতে হবে, গতিশীলতার মধ্যাকর্ষণ শক্তি সহ্য করতে হবে। এটা কিন্তু একটা সুযোগ, কিন্তু তাকে শক্তি সঞ্চয় করার সুযোগ কিন্তু স্টুডেন্ট তাকে দেয় নাই। না দেওয়ার দরুনই কিন্তু এই প্রজাপতিটা কিন্তু ওই পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে, পৃথিবীর সাথে কিন্তু তাল মিলিয়ে কিন্তু সে টিকে থাকতে পারে নাই। ঠিক সেম আমাদের এই সমাজে কিন্তু কিছু ব্যক্তি আছে, আমাদের এই বিজনেসের খাতিরে কিছু ব্যক্তি আছে, যে ব্যক্তিগুলো অ্যাকচুয়ালি পরনির্ভরশীলতার যে ব্যক্তিগুলো আমরা দেখেছি আজীবন, যে যারা বিশেষ করে পরনির্ভরশীল, যারা অন্যের দ্বারা প্রভাবিত এবং অন্যরা কোনো কিছু করে দিবে তার অপেক্ষা বসে থাকা এবং এইভাবে আয় করা, এইভাবে সময় কাটানো, অন্যের উপর ডিপেন্ডেন্সি হয়ে জমক তো করবেই, আমার ডাউনলাইনে আছে তারা করবে, আমার আপলাইনটা করবে, আমার করা দরকার কি, আমি তো বসে থেকে ইনকাম পাবোই। এই যে বিশেষ করে দেওয়া সেলফ ডিপেন্ড বা ডাউনলাইন যারা বিশেষ করে আছে, তারা পরিশ্রম না করে অন্যের উপর ডিপেন্ডেন্সি করা, আপলাইনের উপর ডিপেন্ডেন্সি করা, এই জিনিসগুলো যারা বিশেষ করে তারা কিন্তু বিজনেসের কিন্তু একটা কি আছে, মধ্যাকর্ষণ শক্তি আছে, বিজনেসের কিন্তু একটা পাওয়ার আছে। এই পাওয়ারের সাথে কিন্তু তাল মিলিয়ে এইসব ব্যক্তি কিন্তু এইসব জায়গায় কিন্তু টিকে থাকতে পারে না। তো যার কারণে অচিরেই একসময় কিন্তু এই ভদ্রলোকরা কিন্তু বিজনেস থেকে কুইট করে। তাই মনে করি ওই ব্যক্তিরা 100% টিকে থাকে, যে ব্যক্তিরা অ্যাকচুয়ালি নিজে এই মার্কেটিং কনসেপ্টটাকে বোঝার জন্য কাজ করছে এবং এই কনসেপ্টের মাধ্যমে যেহেতু তার কেরিয়ার ডেভেলপমেন্ট হবে, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এই কনসেপ্টটাকে ভালো করে বোঝা এবং সেটাকে অ্যানালাইসিস করা, তার সম্পর্কে বিস্তারিত তথ্য নিজের ভিতরে মাথায় রাখা এবং সেই সাথে
একজন ব্যক্তির সাথে যদি কোনো বিষয় আমি শেয়ারিং টু কেয়ারিং করতে চাই, আমি সর্বোচ্চ লজিক, সর্বোচ্চ ব্যাখ্যা, সর্বোচ্চ কথা যেন তার সাথে শেয়ারিং টু কেয়ারিং করতে পারি এবং নিজের আত্মবিশ্বাস নিজের ভিতরে সবসময় স্ট্যান্ড অন যেন করতে পারি এবং সেই স্ট্যান্ড অনের মাধ্যমে সফল হব। দেখেন, একজন ভদ্রলোক আমাকে বলছিল যে আমরা প্রচণ্ড পরিমাণ প্ল্যান শো পারি, প্রচণ্ড পরিমাণ সকল জিনিস পারি, তারপরেও আমাদের সাথে আমাদের ডিস্ট্রিবিউটর বা গেস্ট আমাদের সাথে সম্পৃক্ত হয় না কেন? এই কথা অনেকেই বলে। তা আমি হেসে বলেছিলাম যে কোম্পানির টু দ্য পয়েন্ট যত প্রকার প্ল্যান আছে, যত প্রকার রিপোর্ট আছে, যত প্রকার কার্যক্রম আছে, যত প্রকার সিস্টেম আছে, একটা ডিস্ট্রিবিউটর না, একটা গেস্ট দেখার সাথে সাথে কিন্তু সে পজিটিভ কিন্তু নিজেকে পজিটিভলি কিন্তু রিসিভ করে এবং 100%-এর ভিতরে 200% কিন্তু সে পজিটিভ কিন্তু হয়। কিন্তু যে ব্যক্তির গেস্ট মানে যে ব্যক্তি গেস্ট নিয়ে আসছে, অতিথি নিয়ে আসছে, উনি কিন্তু অনুপস্থিত থাকা বা উপস্থিত থেকে যে কনফিডেন্সটুকু একটা ব্যক্তিকে দিতে হয়, এই ব্যক্তি কিন্তু ওই কনফিডেন্সটুকু দিতে পারে না। যেমন আপনার গেস্ট যদি আপনি নিয়ে আসেন, আপনার আপলাইন ব্যাপারটা শেয়ার করে কোম্পানির সম্পর্কে কিন্তু 100-200% কিন্তু সে ক্লিয়ার হবে এবং সে পজিটিভ হবে, কিন্তু বাড়িতে যাওয়ার পর সে কিন্তু তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবে এবং সবচেয়ে বেশি শেয়ার করবে আপনি যাকে নিয়ে গিয়েছেন তার জন্য, অর্থাৎ আপনাকে শেয়ার করবে। আপনাকে যদি গেস্ট শেয়ার করে, তখন আপনি যদি আপনার লজিক্যাল ব্যাখ্যাগুলো যদি আপনি তার সাথে অ্যানসিওর না করতে পারেন, আপনি তার সাথে আলোচনা ক্লিয়ার না করতে পারেন, আপনি যদি কনফিডেন্স না দিতে পারেন, তাহলে আপনার সাথে তো এই ব্যক্তি সম্পৃক্ত হবে না। আমি এমনও ব্যক্তি দেখেছি যারা আপলাইনটা হয়তো বা তার সহযোগিতা হিসেবে প্ল্যান শো করছে, কিন্তু তার জয়নিংটা অনেক বেশি, আবার অনেকেই আছে তার জয়নিংটা অনেক কম। কারণটা কি? কারণ হচ্ছে যে ব্যক্তি গেস্ট নিয়ে আসছে তার কনফিডেন্সে কিন্তু গেস্ট কিন্তু জয়নিং করে। কোম্পানি তার ইফোর্ট, কোম্পানি তার সিস্টেম, কোম্পানির লাইসেন্সিং সকল বিষয় একটা গেস্টকে পজিটিভ করে 100%-200%-এর ভিতরে। তা আমি মনে করি যে ওই ব্যক্তির কনফিডেন্স, যার গেস্ট, তার একটা কি থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে যে হ্যাঁ আমি আছি, আমি তো কাজ করছি, আমি যেহেতু অলরেডি তোমার দায়িত্ব নিতে প্রস্তুত, তোমার কাজ হচ্ছে প্রতি ঘন্টায় বা তুমি তোমার কাজের পাশাপাশি 1 ঘন্টা 2 ঘন্টার সময় আমাকে দিতে পারো, এই সময়টুকু আমাকে দিতে পারলে আমি 100% তোমার দায়িত্ব নিব এবং সেই দায়িত্ব অনুপাতে আমি কার্যক্রম করব। এই যে একটা চ্যালেঞ্জিং, তার সাথে একটা নেওয়া এবং আমি আছি না, এই যে আমি আছি এই কথাটা বলা, এবং ওই ব্যক্তি দেখবেন যে তার কনফিডেন্সের কারণে শেষ পর্যন্ত সে কোনো দিকে তাকাবে না, সে সকল বিষয়ের একসাথে হয়ে আপনার কনফিডেন্স, আপনার ফেস, আপনি যে কথা বলছেন, আপনার কথার ভিতরে একটা ফেস ফুটে উঠে, আপনার যে কনফিডেন্স আছে, আপনার যে আত্মবিশ্বাসের সহিত যে আপনি তার লজিক্যাল ব্যাখ্যা দিচ্ছেন এবং তাকে কথা বলছেন, শেষ পর্যন্ত বলেছেন যে আমি আছি না, সকল বিষয়ের দায়িত্ব কার? আমার। এই যে একটা দায়িত্ববোধের একটা পরিচয়, একটা গেস্ট কিন্তু এটা রেসপন্সিবিলিটি, সে দায়িত্ববোধটা কিন্তু খুঁজে দেখে। যার এই জিনিসটা থাকে না তার কিন্তু কনফিডেন্স নাই, আর গেস্ট কখনো কনফিডেন্সহীন ব্যক্তিকে পছন্দ করে না। ডিয়ার অডিয়েন্স, আজকে আমি মনে করি আপনারা প্রত্যেকের অবস্থান থেকে আপনার দৃষ্টিভঙ্গি বদলান, আপনার অবস্থান পরিবর্তন হবে, আপনার জীবন বদলে যাবে। দৃষ্টিভঙ্গি এই জন্য বদলাতে উচিত, কারণ আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে আপনার দৃষ্টিভঙ্গিতে পৃথিবী যেমন মনে হবে যে খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখলে পৃথিবী নরক, এবং সুন্দর দৃষ্টিভঙ্গিতে যদি আপনি দেখেন তাহলে পৃথিবী আপনার জন্য হচ্ছে স্বর্গ। এক রাজা, তার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছে। একটা রাজার যখন চোখ নষ্ট হয়ে গিয়েছে, রাজা বিভিন্ন চিকিৎসককে দেখালেন, দেখানোর পরে তার চোখটা কিন্তু কি হলো না, তার সঠিক চিকিৎসা পেল না। তো হঠাৎ করে তার রাজার উজিরের প্রধান বললেন, বনের ভিতরে একটা সন্ন্যাসী আছে, এই সন্ন্যাসী ভালো কিন্তু চোখের কিন্তু অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট কিন্তু দিতে পারে। তো ভালো ট্রিটমেন্ট দিতে পারে, তো রাজা তো যেই কথা সেই কাজ, রাজার নিজের সে ট্রিটমেন্টের জন্য কিন্তু সে কোথায় চলে গেল? সে চলে গেল হচ্ছে বনে, এবং সন্ন্যাসীকে কিন্তু জিজ্ঞাসা করলো যে সন্ন্যাসী, আমার চোখটা তো নষ্ট হয়ে গিয়েছে, বা চোখে আমি সব আবুল তাবুল দেখি, কিন্তু আমার চোখটাকে সমাধান করা যায় কীভাবে? তো সে বলতেছে যে আপনার চোখে কি কি দেখেন? আমি বিভিন্ন ধরনের রঙে বঙ্গের জিনিস দেখি, এক একজনে এক এক চেহারা, এক একজনে এক এক মুড, এক একজনে এক একজনের ভাব, আমার কাছে আমার দৃষ্টিভঙ্গির সাথে কারোর দৃষ্টিভঙ্গি কিন্তু অ্যাকচুয়ালি মিলতেছে না, কি করা যায়? তো রাজা বললেন যে আপনি এক কাজ করুন, সবসময় আপনি লাল রঙের জিনিস পরবেন, লাল রঙের জিনিস আপনি দেখবেন। তো এই কথা বলার সাথে সাথে কিন্তু সে কী করছে, সে দৌড়াইয়া রাজপ্রাসাদে গেল। রাজপ্রাসাদে গিয়ে রাজার রাজপ্রাসাদ লাল রং বানিয়ে ফেললো। রাজার যত রাজপিয়াদা আছে, যারা সেনাবাহিনী আছে, তাদের প্রত্যেকের পোশাক লাল বানিয়ে ফেললো, গাছের রং লাল বানিয়ে ফেললো, মাঠের রং লাল বানিয়ে ফেললো, আপনার ঘাসের রং লাল বানিয়ে ফেললো, আশেপাশে যা আছে সব কিছু লাল রং বানিয়ে ফেললো। তো লাল রং বানানোর পর সে লাল দৃষ্টিতে দেখে তার চোখে কিন্তু একটা আবসা ভাবসা যে একটা ভাব ছিল, এই ভাবটা কিন্তু চলে গেছে।
সে ভাবতেছে ধীরে ধীরে তো ভালোই হচ্ছে, তাহলে লাল রং দিয়ে তো অনেক কিছুই করা সম্ভব, এবং লাল রং দিয়ে সকল বিষয় তার সিংহাসন থেকে শুরু করে সব কিছু লাল রং বানাই ফেললো। সে অলরেডি পরে আবার করলো কি, বললো যে চোখ যেহেতু ঠিক আছে, উজিরের প্রধান এক কাজ করেন, আপনি ইয়েকে ডাকেন, সন্ন্যাসীকে ডাকেন। সন্ন্যাসীকে সেরকম আমন্ত্রণ জানালো, সন্ন্যাসী আসলো, তার গায়ে শরীরে মনে করলেন যে রাজপ্রাসাদে ঢোকার সাথে সাথে লাল রং ছিটিয়ে লাল রং বানাই দিল পুরা বডি। তো পরে ভিতরে ঢোকার সাথে সাথে বললো, রাজামশাই আমি তো আসছি, তা বলে যাবো অনেকদিন পর আপনার সাথে সাক্ষাৎ, আপনি কেমন আছেন? দেখতেই তো পাচ্ছেন আবার কেমন আছি, সারা শরীরে রং দিয়ে ভর্তি করে দিয়েছেন লাল রঙে, কী করবো? তখন বলতেছিল, কেন, আপনি তো নিজেই বলেছেন যে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার চোখে দেখবেন লাল রঙের, তা আমি তো এই জন্য আপনাকে লাল রঙে দিয়ে শুভেচ্ছা আপনাকে দিলাম। তখন বলে যে রাজামশাই, সকল জিনিসই লাল রঙের দেওয়াল ঠল সকল জিনিস কমপ্লিট না করে যদি লাল রঙের একটা চশমা চোখে দিতেন তাহলেই তো এটা সমাধান হয়ে যেত। তো রাজা বললো, তো ঘটনা তো সঠিক, লাল রঙের তো একটা চশমা পড়লে তো কিছু ব্যয়ভর খরচপাতি কোনো কিছুই হতো না। তে এখানে রাজামশাইকে সন্ন্যাসী বলেছিল, রাজামশাই পৃথিবীর কোনো ট্রিটমেন্ট আপনাকে অ্যাকচুয়ালি কোনো কিছুই আপনার সমাধান করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনার চোখের ট্রিটমেন্ট, কেন আপনার নিজের ট্রিটমেন্ট আপনি নিজের ভিতর থেকে নিজে পজিটিভলি না দেখবেন। তা আপনি যখন পজিটিভলি সকল জিনিস যখন দেখছেন, দেখার সাথে সাথে কিন্তু আপনার কী হয়েছে, আপনার চোখের সমস্যা কিন্তু সমাধান হয়েছে। এবার একটু খেয়াল করে দেখেন, আপনার লাল রঙে যদি এটা হয় তাহলে প্রত্যেকটা রঙই কিন্তু আপনার জীবনে কিন্তু পজিটিভ কিন্তু আকার ধারণ করতে পারে, প্রত্যেকটা জিনিসই পজিটিভ নিতে পারেন। এবার একটু খেয়াল করে দেখেন, চেঞ্জিং যখন করে দিল তখন রাজামশাই বলল যে অ্যাকচুয়ালি আমার চোখের সমস্যা না, আমার দৃষ্টিভঙ্গির সমস্যা। তাহলে আজকে যারা বিশেষ করে আছেন, আমি মনে করি টপ 10 গ্রুপ অত্যন্ত দক্ষতার সহিত তার ম্যানেজমেন্ট কার্যক্রম করছে সারা বাংলাদেশ ব্যাপী, এবং সেই অনুপাতে সারা বাংলাদেশে কিন্তু অসংখ্য ব্যক্তি কিন্তু সফল, এবং অসংখ্য ব্যক্তি এখান থেকে লক্ষ লক্ষ টাকা আয় করে, হাজার হাজার টাকা আয় করছে প্রতিদিন। কিন্তু অনেক ব্যক্তি আয় করতে পারছে না একটাই কারণে, তার দৃষ্টিভঙ্গির চেঞ্জ হয় নাই। সেই দৃষ্টিভঙ্গিটা কেমন, পূর্বে যেসব কোম্পানিগুলি এসছে, পূর্বে যেসব কোম্পানিগুলো শুধু সফটওয়্যার কেন্দ্রিক কার্যক্রম করছে, তাদের কোনো অ্যাসেট নাই, তাদের কোনো ব্যবসা নাই, তাদের কোনো বিশেষ করে প্রপার্টিস নাই, তাদের কোনো কিচ্ছু নাই, তাদের উৎপাদনকারী প্রতিষ্ঠানে উৎপাদনকৃত প্রোডাক্ট নাই, কোনো কিচ্ছু নাই। তো ওই ব্যক্তিগুলার যে নির্দিষ্ট সময় কাজ করে যারা বিশেষ করে ধরা খেয়েছেন, যারা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এইসব কোম্পানির সাথে টপ 10 বাজার টপ 10 গ্রুপে তুলনা করে থাকে। তাই আমি মনে করি যাদের দৃষ্টিভঙ্গি এই পর্যায়ে বর্তমানে আছে, তাদের দৃষ্টিভঙ্গি এখনও চেঞ্জ করেন, এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তনশীলতায় আপনার জীবন পরিবর্তন আসতে পারে। কারণ এটা সেই কোম্পানি, there is also to a lot of key asset, a lot of products and production based company, এবং এই কোম্পানিটা কিন্তু গভর্নমেন্ট অ্যাটাচমেন্টকৃত কোম্পানি, এবং গভর্নমেন্ট থেকে শুরু করে সকল বিষয় নিয়ে কিন্তু আমরা কার্যক্রম করি। আমি শুধু আপনাদের একটা কথাই বলে শেষ করে দিতে চাই, যে কোম্পানির তার সার্ভার থেকে 200 টাকা যদি কেউ উইথড্রল করে, বাংলাদেশ ব্যাংক অথরাইজ যে কোনো ব্যাংক, অর্থাৎ ব্যাংক আপনি বলেন, আপনার রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ফরেন ব্যাংক বলেন, প্রাইভেট ব্যাংক বলেন, 200 টাকা আপনার অ্যাকাউন্টে পর্যায়ক্রমে পৌঁছাই দেয়, তাহলে সেই ব্যাংক অর্থাৎ টপ 10 বাজারকে, টপ 10 গ্রুপকে ব্যাংক কেন এই জিনিসটা তার লাইবিলিটিস গ্রহণ করে? তাহলে যে কোনো ব্যাংক এটা রিসিভ করে, যে কোনো ব্যাংক থেকে আপনি উইথড্রল দিলে আপনার টাকা চলে যায়। তাহলে এই একটা জিনিস আপনাকে উপস্থাপন করছে একটাই কারণে, তাহলে যেখানে ব্যাংক যার দায়বদ্ধতা তৈরি করে, ব্যাংক যার বিশেষ করে লাইবিলিটিস নেয়, যা বাট কে কোন ব্যাংক অ্যাকাউন্টে দেবেন সেটা তো আপনারা জানি না, কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে আপনারা টাকা নিচ্ছেন, উইথড্রল নিচ্ছেন, গেটওয়ে সিস্টেমে নিচ্ছেন, সেটা সকল বিষয় যদি বাংলাদেশ ব্যাংকের অথরাইজ সকল ব্যাংকিং নিতে পারে, তাহলে আপনি কোথা থেকে এসছেন বা কী করছেন আই ডোন্ট নো, আমি বুঝি না। বাট এই জায়গাতে অন্য কোম্পানির ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু কখনোই কোনো কোশ্চেনকালে সম্ভব নয়, যেটা টপ 10 গ্রুপ 100% তার ক্রেতাদের, তার ভোক্তাদের এই বিষয়টা সংরক্ষণ করে রাখে। সবাইকে ধন্যবাদ, এবং কনফিডেন্স, আত্মবিশ্বাসী হয়ে আপনি মাঠে নামেন, আপনার কাজ অবশ্যই হবে, আপনার সফল হবেন, আপনি সফলতার সর্বোচ্চ শীর্ষে কিন্তু পৌঁছাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আজকের দিনটি হোক সর্বোচ্চ সফলতার, আজকের দিনটি হোক সর্বোচ্চ চ্যালেঞ্জ মোকাবেলার, আজকের দিনটি হোক সর্বোচ্চ রেজাল্টের। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।